প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে নিরাপদে আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা অনেক সময় পেয়েছো। এই সময়টাকে তোমরা নষ্ট করছো না তো? সময়ের অপচয় একদম করবা না। গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা করে নোট খাতা তৈরি করে এখন সময় যেহেতু আছে নোট করে পড়াশোনা করো। আশা করছি তোমরা নোট করে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, সময়ের অপচয় কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা করে না, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে চলো আমরা সময়ের অপচয় না করে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন এর উপর তৃতীয় ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা শিখেছিলাম মিনিং অফ ইন্টারভিউ, টাইপস অফ ইন্টারভিউ এবং প্রসেস অফ ইন্টারভিউ। আজকে আমরা কি শিখবো একটু দেখে নিই। আজকে আমরা মিনিং অফ এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অর জব ইন্টারভিউ অ্যান্ড গাইডলাইন ফর ফেসিং এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অর গাইডলাইন্স ফর দি ইন্টারভিউই রিগার্ডিং ইন্টারভিউ, এই দুইটি বিষয়ের উপর আজকে আমার ক্লাস। তাহলে ক্লাসের প্রথমেই আমরা যেটা শিখবো সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অর জব ইন্টারভিউ। হোয়াট ইজ এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অর জব ইন্টারভিউ? Dear student, job interview is a formal discussion between the job applicant and the employer. This interview is designed in such a way so that it can assess the fitness of the applicant to do a particular job. Therefore, in order to select the best suited candidate, employer arrange job interview. প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দিব। দেখো, জব ইন্টারভিউ অর্থাৎ বা এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অর্থাৎ কি? যে নিয়োগ সাক্ষাৎকার, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য সবচাইতে বেস্ট সুইটেড বা সবচাইতে যে কোয়ালিটি সম্পন্ন কর্মচারীকে বা প্রার্থীকে খুঁজে বের করা বা নির্ধারণ করা হয় যে ইন্টারভিউর মাধ্যমে, সেটিকে কিন্তু বলা হচ্ছে নিয়োগ ইন্টারভিউ বা নিয়োগ সাক্ষাৎকার। এখানে দেখো বলছে জব ইন্টারভিউ ইজ এ ফর্মাল ডিসকাশন। এই নিয়োগ ইন্টারভিউটা কিন্তু আসলে চাকরির যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার সেটা কিন্তু আসলে কি বলা হচ্ছে, ইজ এ ফর্মাল ডিসকাশন। এটা একটা আনুষ্ঠানিক কথোপকথন বিটুইন দি জব অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এমপ্লয়ার। যে চাকরি দিবে অর্থাৎ এমপ্লয়ার, নিয়োগকর্তা এবং প্রার্থী, এই দুইজনের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক কথোপকথনই হচ্ছে জব ইন্টারভিউ। দিস ইন্টারভিউ ইজ ডিজাইনড ইন সাচ এ ওয়ে, এটা কিন্তু এমনভাবে এটি ডিজাইন করা হয়েছে so that it can assess the fitness of the applicant to do a particular job, যেন একটি সুনির্দিষ্ট চাকরির জন্য বা সুনির্দিষ্ট পদের জন্য প্রার্থী সবচাইতে যে ফিটনেস অফ দি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ সবচাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যেন অ্যাসেস ইভালুয়েট করা যায়, যে এই প্রক্রিয়াটা সেই এই ইন্টারভিউটা সেইভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে, এটা বলা হচ্ছে। এর জন্য বলা হচ্ছে দেয়ারফর ইন অর্ডার টু সিলেক্ট দি বেস্ট সুইটেড ক্যান্ডিডেট, এখানে সবচাইতে যোগ্যতা সম্পন্ন যে প্রার্থী তাকে নির্বাচন করাটাই হচ্ছে এই ইন্টারভিউয়ের মূল উদ্দেশ্য। এজন্য বলা হচ্ছে দেয়ারফর ইন অর্ডার টু সিলেক্ট দি বেস্ট সুইটেড ক্যান্ডিডেট এমপ্লয়ার অ্যারেঞ্জ জব ইন্টারভিউ, নিয়োগকর্তা এই জব ইন্টারভিউয়ের আয়োজন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো হোয়াট ইজ এমপ্লয়মেন্ট ইন্টারভিউ। অ্যাকর্ডিং টু গ্যারি ড্রেসলার, এখানে আমি দুটি লেখকের সংজ্ঞা তোমাদেরকে দিয়েছি, তোমরা যেন পরীক্ষাতেও লেখকের সংজ্ঞাগুলো উপস্থাপন করতে পারো, কারণ লেখকের সংজ্ঞাগুলো উপস্থাপন করলে খাতার গুণগত মানটা বৃদ্ধি পায়, আমি আগেও বলেছি। এজন্য দুটি দেখো লেখকের সংজ্ঞা, খুব সহজ দুটি লেখকের সংজ্ঞা এখানে উপস্থাপন করেছি। কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু গ্যারি ড্রেসলার, a selection interview is a selection procedure designed to predict future job performance on the basis of applicants' oral responses to oral inquiries. নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে বলা হচ্ছে যে প্রার্থী
তাকে কিছু প্রশ্ন ওরাল ইনকোয়ারিজ মানে কিছু প্রশ্ন তাকে করে কিছু ওরাল রেসপন্স তার কাছ থেকে কিছু উত্তরের মাধ্যমে কিছু প্রশ্ন করে কিছু উত্তরের মাধ্যমে তাকে কি করা হয় তার প্রেডিক্ট ফিউচার জব পারফরমেন্স তার ভবিষ্যতের জব পারফরমেন্সটা কেমন হবে সেটা অনুমান করা হয় ঠিক আছে যে প্রসিডিওরের মাধ্যমে যে সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে এটি করা হয় তাকেই বলা হচ্ছে সিলেকশন ইন্টারভিউ এরপরে দেখো বলা হচ্ছে কিবল অ্যান্ড আদার্স ডিফাইন্ড the employment interview is the employment procedure that determines who will actually be hired অর্থাৎ আসলে অনেকগুলো প্রার্থী থাকবে তাই না অনেকগুলো প্রার্থীর মধ্যে কাকে নিয়োগ দেওয়া হবে will be hired কাকে নিয়োগ দেওয়া হবে সেটি নির্ধারণ করা হয় যে সাক্ষাৎকারের মাধ্যমে তাকেই বলা হচ্ছে নিয়োগ সাক্ষাৎকার বা এমপ্লয়মেন্ট ইন্টারভিউ আশা করি বুঝতে পেরেছো কি বলা হয়েছে আমি আরেকবার বলছি কিউবেল অ্যান্ড আদার্স ডিফাইন the employment interview is the employment procedure that determines who will actually be hired guideline for the interview regarding guideline for the interviewee regarding interview প্রিয় শিক্ষার্থী এখানে ইন্টারভিউই অর্থাৎ সাক্ষাৎকার প্রদানকারীর জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা পালন করলে একজন সাক্ষাৎকার প্রদানকারী সফলভাবে সাক্ষাৎকারটা সে সফলভাবে ফেস করতে পারবে কি কি গাইডলাইন আমরা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে দেখো টু বি এ সাকসেসফুল ইন্টারভিউ এ ক্যান্ডিডেট শুড নো দি ফলোইং গাইডলাইন্স অর্থাৎ একটি সফল ইন্টারভিউর জন্য এ ক্যান্ডিডেট শুড নো দি ফলোইং গাইডলাইন একটি ক্যান্ডিডেটকে নিম্নোক্ত কিছু নির্দেশনা তাকে জানা উচিত নিম্নোক্ত নির্দেশনা যদি সে জানে তাহলে অবশ্যই সে সফল হবে সাক্ষাৎ যখন সে প্রদান করবে সে প্রদানের সময় সে অবশ্যই সফল হবে তাহলে সেই নির্দেশনাগুলোকে আমরা একটু দেখে নিই দেখো বলা হচ্ছে প্রিপারেশন ফর দি ইন্টারভিউ অর্থাৎ কি প্রস্তুতি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি তাকে গ্রহণ করতে হবে প্রথমত তাকে সে কি উদ্দেশ্যে ইন্টারভিউ দিতে যাচ্ছে ঠিক আছে সেই ইন্টারভিউর জন্য তাকে কি করতে হবে প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো সে বিবেচনা করবে দেখো বলা হচ্ছে ইন্টারভিউয়ে শুড গেট প্রিপেয়ার্ড অন দি ফলোইং অ্যাসপেক্টস নো ইয়োরসেলফ অর্থাৎ নিজেকে জানো ইন্টারভিউয়ে তুমি এখানে এই যে পড়াটা যখন তুমি এখন শুনছো আমার কাছ থেকে বা তুমি যখন পড়াটা বোঝার সময় তুমি চিন্তা করবা যে তুমি একজন ইন্টারভিউই অর্থাৎ সাক্ষাৎ প্রদানকার প্রার্থী তুমি নিজেকে প্রার্থী বলে বিবেচনা করো ভাববো যে তুমি একটি প্রতিষ্ঠানে কি করতে যাচ্ছ তুমি একটি প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে যাচ্ছ কোনো একটি চাকরির জন্য সেই চাকরির জন্য তুমি যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে তুমি কোন বিষয়গুলো মেনে চলবা প্রথমে তোমাকে বলা হচ্ছে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন ফর দি ইন্টারভিউ কোন প্রতিষ্ঠানের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই সম্পর্কে সেই চাকরির প্রিপারেশন তোমাকে নিতে হবে সেই চাকরির ইন্টারভিউ প্রিপারেশন তোমাকে নিতে হবে এই জন্য প্রথম যে বিষয়টা তোমাকে দেখতে হবে সেটি হচ্ছে নো ইয়োর সেলফ নিজেকে জানো তোমাকে নিজেকেই নিজের জানতে হবে যে তুমি কি চাও The interviewee should try to find out what he wants to achieve through his work inner fulfillment, name and fame, position in society, wealth, security, comfort, power, etc. Before applying any job, a candidate must know the reason for applying, i.e., such as he must justify the suitability of the job. অর্থাৎ যে কোনো চাকরির তুমি যদি যে কোনো চাকরিতে আবেদন করার আগে তোমাকে আগে নিজেকে জানতে হবে তুমি কি চাও তুমি কি চাও এটি তুমি আগে জানবা জানার পরে যে চাকরিটা তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা কি তোমার জন্য সুইটেবল কিনা এটা তুমি মূল্যায়ন করো এটিকেই বলছে নো ইয়োরসেলফ এই যে দেখো দ্য ইন্টারভিউ শুড ট্রাই টু ফাইন্ড আউট তাকে অবশ্যই খোঁজা উচিত কি খুঁজার চেষ্টা করা উচিত কি চেষ্টা করা উচিত হোয়াট হি ওয়ান্টস টু অ্যাচিভ
থ্রু হিজ ওয়ার্ক, সে যে কাজ করবে, চাকরি করবে, সেই চাকরিতে সে আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছে, কি অর্জন করতে চায়, ইনার ফুলফিলমেন্ট, তার নিজস্ব কিছু অভ্যন্তরীণ কিছু চাহিদা থাকে, তার নাম অ্যান্ড ফেম, নাম এবং যশ, পজিশন ইন সোসাইটি, সোসাইটিতে সে একটা পজিশন চায়, সেই পজিশন, ওয়েলথ, সম্পদ, সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, কমফোর্ট এবং পাওয়ার, সে যে শক্তি বা পাওয়ার চাই। তো এই বিষয়গুলো সে চায় কিনা, এবং বিফোর অ্যাপ্লাইং এনি জব, যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে ক্যান্ডিডেট মাস্ট নো দি রিজন অফ অ্যাপ্লাইং, সে কেন অ্যাপ্লাই করছে, সে যেগুলো চায় সেগুলোর সাথে কি এই প্রার্থী যে হতে যাচ্ছে, সে অ্যাপ্লাই করতে চাচ্ছে যে প্রতিষ্ঠানের চাকরির জন্য, সেগুলো কি মিল আছে দুটার মধ্যে, তার চাওয়া এবং সে যেটা করতে যাচ্ছে কাজের মধ্যে তার কি মিল আছে, সেই জিনিসগুলো কিন্তু তাকে প্রথমে ইভালুয়েট করতে হবে, নিজেকে জানতে হবে। যেমন হি মাস্ট জাস্টিফাই দি সুইটেবিলিটি অফ দি জব, সে যে জবে অ্যাপ্লাই করতে যাবে সেই জবটা কি তার জন্য সুইটেবল, এটি কিন্তু একটি বিষয়। দেখা যাচ্ছে যে অনেক সময় সে অনেক ভালো স্টুডেন্ট বা সে অনেক ভালো একটি চাকরির প্রত্যাশী, কিন্তু সে দেখা যাচ্ছে যে কোনো পিওনের চাকরির জন্য সে এপ্লাই করছে, অথচ সে অনেক ভালো স্টুডেন্ট, রিনিয়ন ইউনিভার্সিটি থেকে সে বা রিনিয়ন কোনো কলেজ থেকে সে গ্র্যাজুয়েট পাস করছে, পোস্ট গ্র্যাজুয়েট পাস করছে, এমনকি পিএইচডি বা এমফিলও সে করছে। এখন কি সে একটা পিওনের চাকরির জন্য সে অ্যাপ্লাই করবে, বা এটা কি তার সাথে যাবে, এটা কি সুইটেবল হবে তার জন্য, তার চাওয়াটা আসলে কি, তার চাওয়ার সাথে সে যদি এই চাকরিতে এপ্লাই করে, সে প্রথমেই কিন্তু মোটিভেটেড হবে না এই চাকরির জন্য, এবং সে ভাইবাটাও কিন্তু সেই রকম ভাবে দিবে না। এবং তার যদি শুধু টাকা ইনকামই হয়, মানে এক একজনের কিন্তু এক এক রকম উদ্দেশ্য, তাই জন্য এখানে কি, এই জন্য কি করতে হবে, নিজেকে জানতে হবে যে আসলে আমি কি চাই। অনেকে আছে যে আমি মাস্টার্স পাস করছি তাই কি হয়েছে, আমার এখন একটা চাকরির দরকার, সে 10,000 টাকার হোক, আর সেটা নাম জাস্ট থাকুক বা না থাকুক, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার একটা চাকরি দরকার। সে যদি শুধুমাত্র যে কোনো একটা চাকরিতে স্যাটিসফাইড হয়, ওকে। তো নিজেকে জানতে হবে। আবার অনেকে আছে যে না, দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে একটা চাকরি পাওয়ার পরেও সেই চাকরিতে সে স্যাটিসফাইড না। দেখা যাচ্ছে সে ব্যাংকে চাকরি পেয়েছে, কিন্তু সে তাতে স্যাটিসফাইড না, সে বিসিএস এ এপ্লাই করতে চায় সে চাকরি। তো এরকম আরকি। তো নিজেকে জানতে হবে প্রথমে যে আমি কি চাই, এবং আমি যে এপ্লাই করতে যাচ্ছি এই চাকরিতে, সেটা কি আমার জন্য সুইটেবল কিনা, এবং এই জবে কি, কি আছে, আমি যেগুলো চাই এই জবে সেই বিষয়গুলো আছে কিনা। এটাকে বলা হচ্ছে নো ইউর সেলফ। দেন এরপরে কি বলছে দেখো, প্রিপারেশন অফ দ্য ইন্টারভিউতে বলা হচ্ছে নো দি কোম্পানি। তুমি যে কোম্পানিতে এপ্লাই করতে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই কোম্পানি সম্পর্কে তুমি জানো কিনা, এটা তোমাকে দেখতে হবে। যে কোম্পানিতে তুমি এপ্লাই করেছো বা তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই কোম্পানি সম্পর্কে তুমি কতটুকু জানো, অর্থাৎ এই কোম্পানি সম্পর্কে, তুমি যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানি সম্পর্কে তোমার অবশ্যই জানা উচিত। এই জন্য এখানে কি বলা হচ্ছে দেখো, ইন্টারভিউ শুড নো দি কোম্পানি in which he is seeking job. A better knowledge regarding the company will obviously represent the candidate to be sincere and eager to know. Such will create positive impression about the interviewee. তো শিক্ষার্থী, তাহলে দেখো এখানে কোম্পানি সম্পর্কে জানতে হবে। কোম্পানিটির হেড অফিস কোথায়, শাখা কতটি আছে, কোম্পানিটি কি কাজ করে, ঠিক আছে, এর উদ্দেশ্য কি, এর মিশন, ভিশন, অবজেক্টিভস গুলো কি কি, এবং এই কোম্পানির গ্রোথ, প্রফিটেবিলিটি কেমন, ঠিক আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রার্থীকে অবশ্যই জানতে হবে, তার জানা উচিত সেই বিষয়গুলো। এবং a better knowledge regarding the company will obviously represent the candidate to be sincere and eager to know. বলা হচ্ছে যে এই বেটার নলেজ, এই কোম্পানি সম্পর্কে তার এই জ্ঞানগুলো কিন্তু যখন সে ইন্টারভিউ প্রদান করবে, তখন কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী তার সম্পর্কে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন হবে, অর্থাৎ তার সম্পর্কে সাক্ষাৎকার একটা খুব ভালো ধারণা হবে। এজন্য বলছে সাচ উইল ক্রিয়েট পজিটিভ ইমপ্রেশন অ্যাবাউট দি ইন্টারভিউ। এটি কিন্তু একটা খুব ভালো একটা পজিটিভ, অর্থাৎ ইতিবাচক একটা দিক, সাক্ষাৎ সাক্ষাৎকারী অর্থাৎ যে সাক্ষাৎ গ্রহণ করবে সে কিন্তু একটা ইতিবাচক মনোভাব পোষণ করবে যে সাক্ষাৎ প্রদান করবে বা প্রার্থীর উপর, যদি সে কোম্পানি সম্পর্কে তার ভালো জ্ঞান থাকে। সে, তারা ভাববে যে হ্যাঁ, হি ইজ সিনসিয়ার, অর্থাৎ
ব্যক্তিটি বা প্রার্থীটি সিনসিয়ার এবং ইগার টু নো, সে জানতে চায় এই বিষয়ে। তো এরপরে দেখো প্রিপারেশন ফর দি ইন্টারভিউ, এখানে ইন্টারভিউ কি প্রিপারেশন নিবে ফার্স্ট স্টেজেই আছি এখন আমরা। অ্যান্টিসিপেট কোশ্চেনস, এখানে বলা হচ্ছে যে কিছু প্রশ্ন তাকে অনুমান করতে হবে। কি প্রশ্ন? যে প্রশ্নগুলো তাকে করা হতে পারে। অর্থাৎ তুমি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবা, তখন তুমি কিন্তু চিন্তা করবা আগে যে আমাকে কি কি প্রশ্ন করতে পারে। কারণ তুমি যদি এটা চিন্তা না করো, সেই প্রশ্নগুলো অনুমান করে বের না করো, তাহলে তুমি সেই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর কিভাবে দিবা তাৎক্ষণিকভাবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে আগে থেকেই সাজিয়ে নিতে হবে এবং তুমি আগে থেকে প্রিপারেশন নিবা যে এই প্রশ্ন মানে কিছু জিনিস, কিছু প্রিপারেশন তুমি আগে থেকে প্রশ্ন লিস্ট করে নিবা। আগে থেকে প্রশ্নগুলো লিস্ট করে তুমি কি করবা, সেগুলোর প্রিপারেশন বা নিজে নিজে উত্তর দিবা। আয়নার সামনে দাঁড়াবা, নিজে নিজে প্রশ্ন করবা, নিজে নিজে উত্তর দিবা। তাহলে কি হবে, তোমার কনফিডেন্স লেভেলটা হাই হবে, অনেক কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাবে এবং তুমি একটি ভালো ইন্টারভিউ ফেস করতে পারবা। এই জন্য বলা হচ্ছে দেখো, ইন্টারভিউ শুড গেট প্রিপেয়ার্ড রিগার্ডিং দি কোশ্চেন্স দ্যাট মে বি আস্কড ডিউরিং দি ইন্টারভিউ। ইন্টারভিউ বা সাক্ষাৎকার গ্রহণকারী কি কি প্রশ্ন তাকে করতে পারে, সেই প্রশ্নগুলো সম্পর্কে তার আগে থেকেই তৈরি হওয়া উচিত। ঠিক আছে? এরপর কি বলছে দেখো, জেনারেলি কোশ্চেন্স রিগার্ডিং একাডেমিক অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইন্টারেস্ট, হবিস, এক্সপেক্টেড স্যালারি অ্যান্ড বেনিফিটস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস মে বি আস্কড ডিউরিং দি ইন্টারভিউ। তাহলে তাকে আগে থেকেই কি কোন বিষয়গুলো সম্পর্কে তাকে আগে থেকেই চিন্তা করতে হবে, কোন প্রশ্নগুলো সম্পর্কে। অবশ্যই যখন সে ইন্টারভিউ দিতে যাবে, তখন তাকে অবশ্যই তার কিছু জেনারেল প্রশ্ন তাকে করা হবে। সেই প্রশ্নগুলো সে আগে থেকে তৈরি হয়ে নিতে পারে। যেমন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, সে কোথায় পড়াশোনা করেছে, তার পড়াশোনার রেজাল্ট কেমন ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বাবা কি করে বা তার সে বিবাহিত কিনা, এই বিষয়গুলো। তার ইন্টারেস্ট কি, তার হবিস কি, হবি, তার প্রিয় জিনিস কি, সে কি করতে পছন্দ করে, এক্সপেক্টেড স্যালারি কত তার, সে যে চাকরিটা করতে চাচ্ছে এই চাকরির জন্য সে কত টাকা এক্সপেক্ট করছে তার স্যালারি হিসেবে, এই বিষয়গুলো। এছাড়াও দেখা যাচ্ছে আদার্স কোনো বেনিফিট সে চায় কিনা। তো এগুলো ব্যতীত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট মানে কিছু বিষয় যেগুলো ঘটে গিয়েছে বা ঘটছে, এই ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কিছু ইভেন্ট সম্পর্কে তাকে অবশ্যই তার নলেজ রাখতে হবে এবং এই বিষয়ে তাকে আগে থেকে তৈরি হয়ে তারপরে তাকে ইন্টারভিউ ফেস করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে দোজ কোশ্চেন্স মে বি আস্কড ডিউরিং দি ইন্টারভিউ। ক্যান্ডিডেট শুড স্পিক কনফিডেন্টলি উইদাউট টেলিং এনি লাই। অর্থাৎ প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাস সহকারে তাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং যেখানে কোনো মিথ্যা তথ্য থাকবে না। ঠিক আছে? এই বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, আর কোন কোন বিষয় সে ইন্টারভিউ এর সময় প্রিপারেশন নিবে। প্রিপেয়ারিং দি কোশ্চেনস টু আস্ক, এমন বিষয় তার থাকতে পারে যে বিষয় সে কোশ্চেন করবে, সে বিষয় কি কোশ্চেন সে করতে চায়। অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারভিউয়ার অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণকারী অনেক সময় তাকে প্রশ্ন করতে বলে যে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কোনো ইনকোয়ারি বা প্রশ্ন আছে কিনা আপনি করতে পারেন। এই ধরনের সুযোগ যদি তাকে দেওয়া হয় তাহলে সে কি কি প্রশ্ন করবে এটারও একটা লিস্ট তাকে আগে থেকেই মাথায় নিয়ে নিতে হবে। এজন্য কি বলছে দেখো, ইন্টারভিউ শুড লিস্ট সাম রিলেভেন্ট কোশ্চেন্স হুইচ মে আস্ক ইফ দি ইন্টারভিউয়ার ডাজ নট অফার হিম ফুল ইনফরমেশন। যদি ইন্টারভিউর তাকে ফুল ইনফরমেশন না দিয়ে থাকে, তখন তাকে কিছু প্রশ্ন সে করতে পারে তার প্রতিষ্ঠান সম্পর্কে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে সেই কি কি প্রশ্ন সে করতে পারে সেই সম্পর্কে তাকে অবশ্যই একটা লিস্ট করে নেওয়া উচিত। এরপরে দেখো, দোজ কোশ্চেন্স ক্যান বি অ্যাবাউট ওয়ার্কিং কন্ডিশনস, ট্রেনিং, জব গ্রোথ, ক্যারিয়ার প্রসপেক্টিভ, ফ্রিঞ্জ বেনিফিটস এক্সেট্রা। এই প্রশ্নগুলো কেমন মানে কোন বিষয় হতে পারে? এই প্রশ্নগুলো হতে পারে ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং কন্ডিশন কেমন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন সেই ভিতরে, ট্রেনিং, প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা এই কোম্পানিতে সেটার উপরে কোশ্চেন হতে পারে। জব গ্রোথটা কেমন, ঠিক আছে, ক্যারিয়ারটা কেমন হবে এই প্রতিষ্ঠানে, ক্যারিয়ার প্রসপেক্টিভ কেমন, এবং ফ্রেঞ্চ বেনিফিট মানে আদার্স কিছু যদি বেনিফিট
থাকে আছে কিনা, এই আদার্স কিছু বেনিফিট, এখানে ট্রাভেল বেনিফিট হতে পারে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে বিভিন্ন মেডিকেল অ্যালাউন্স আছে কিনা, হোম অ্যালাউন্স আছে কিনা, হোম রেন্ট অ্যালাউন্স যেটা, বাড়ি ভাড়া ভাতা, বিভিন্ন ভাতা আছে কিনা, এগুলো বিষয়ে কিন্তু ইন্টারভিউই প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়ারের কাছে। সেকেন্ড দেখো যে বিষয়টা, এতক্ষণ কিন্তু প্রিপারেশনের বিষয় থাকলো, তুমি এই বিষয়গুলো প্রিপারেশন নিবা বাড়িতে বসে, ঠিক আছে? এই এখনো কিন্তু ইন্টারভিউ শুরু হয়নি বা ইন্টারভিউ তুমি এখনো যাওয়া শুরু করোনি। তো এই প্রিপারেশন গুলো তোমার যখন নেওয়া হবে তখন এখানে বলছে দেখো অ্যারাইভিং ফর দি ইন্টারভিউ, ইন্টারভিউ যখন তুমি পৌঁছাবা, পৌঁছানোর সময় তোমার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে কোন কোন বিষয়গুলো বলছে, বলছে ইন্টারভিউ শুড মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপিয়ারেন্স বাই অবজার্ভিং দি ফলোইং। ইন্টারভিউই শুড মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপিয়ারেন্স, তার অবশ্যই একটা অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যে অ্যাপিয়ারেন্সটা সে, যে অ্যাপিয়ারেন্সটা নিয়ে তার সুন্দর একটা অ্যাপিয়ারেন্স হতে হবে। যেমন কি বলছে, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, তার আহ, যে সে যে পোশাক পরবে সেই পোশাকটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা ইন্টারভিউর জন্য, এই জিনিসটা কিন্তু তাকে দেখতে হবে। এখানে কি বলছে দেখো, ইন্টারভিউ শুড ড্রেস suitability for the interview. Clear fingernails, polished shoes, and appropriate hairstyle are must. The whole appearance should be sober and smart. অর্থাৎ তুমি যখন কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ, চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবা, সে চাকরি ইন্টারভিউ তোমার ড্রেসটা কেমন হবে? তুমি কি পাঞ্জাবি পরে যাবা, নাকি তুমি টি শার্ট পরে যাবা, কি পরে যাবা তুমি, নাকি থ্রি কোয়ার্টার পরে যাবা? ঠিক আছে, তোমাকে এই চিন্তা করতে হবে। তাহলে দেখো ইন্টারভিউ এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ড্রেস কোড মেইনটেইন করতে হবে। অবশ্যই ফুল হাতা ফরমাল ড্রেস হতে হবে। ফুল হাতা সেটা লাইট কালার হলে সবচেয়ে ভালো। যেমন সাদা শার্ট, কালো প্যান্ট, এটা কিন্তু বেস্ট। ঠিক আছে? তো এই ধরনের ড্রেস কোড বা পোশাক তোমাকে অবশ্যই কি করতে হবে? সিলেক্ট করতে হবে ইন্টারভিউ এর জন্য। তুমি টি-শার্ট অবশ্যই পরে যাবা না। তাহলে কিন্তু এটি তোমার জন্য আগে আগে থেকে অ্যাপিয়ারেন্সটা নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি হবে। এরপরে দেখো যে তোমার নখ কাটা আছে কিনা বা পরিষ্কার কিনা, এগুলো বিষয় কিন্তু নিয়োগ গ্রহণ কারী কর্মকর্তা তারা কিন্তু এগুলো বিষয় দেখে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তোমার আম, তোমার রুচি কেমন, রুচি বোধ কেমন, এই বিষয়গুলো কিন্তু তারা দেখে। এই জন্য তোমাকে নিজেকে অ্যাপ্রোপ্রিয়েটলি ড্রেসড, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। দেখো ক্লিয়ার ফিঙ্গারপ্রিন্ট, পলিশ শুজ, তুমি যে জুতাটা পরবা নাকি স্যান্ডেল ইন করার পরে তুমি কি স্যান্ডেল পরে যাবা, এই বিষয়গুলো কি অনেকেই কিন্তু এরকম আসে আছে, ঠিক আছে? যে সে ইন করেছে, নিচে একটা স্যান্ডেল পরেছে, অথবা সে হচ্ছে দেখা যাচ্ছে যে ড্রেস গেঞ্জি পরেছে, গেঞ্জিটা ছেড়ে দিয়েছে এবং একটা শু পরেছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা। এজন্য বলছে কি পলিশড শুজ, তোমার যে জুতো তুমি পরছো সেটা পলিশড কিনা, নাকি নোংরা লেগে আছে, এই বিষয়টাও দেখতে হবে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হেয়ার স্টাইল আর মাস্ট, হেয়ার স্টাইল কেমন, তোমার হেয়ার স্টাইলটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তুমি যদি কোনো ফর্মাল কোনো একটি কোম্পানিতে চাকরি করতে যাও, তোমার অবশ্যই এত বড় বড় তুমি যদি পুরুষ হয়ে থাকো, তাহলে তোমার কি এত বড় বড় চুল রাখবা তুমি? বা তোমার হেয়ার স্টাইল কেমন হবে সেই জবের জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যে জবটা তুমি ব্যাংকে চাকরি করতে যাচ্ছ সেই জবের জন্য তোমার হেয়ার স্টাইলটা কি অ্যাপ্রোপ্রিয়েট, ব্যাংকের চাকরির যে ইন্টারভিউ দিতে যাবা ধরো, তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। দি হোল অ্যাপিয়ারেন্স শুড বি সোভার অ্যান্ড স্মার্ট, এটা অবশ্যই আকর্ষণীয় এবং কি অবশ্যই স্মার্ট হতে হবে। হ্যাঁ, এরপরে দেখো অ্যারাইভিং ফর দি ইন্টারভিউয়ে আরো কিছু বিষয় তোমাকে দেখতে হবে পৌঁছানোর আগেই। পৌঁছানোর পরে না, পৌঁছানোর আগে মানে পৌঁছাতে যাচ্ছ বা তুমি রওনা হয়েছো তার আগেই তোমার এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি রওনা হওয়ার পরে বা ওখানে পৌঁছায় গেছো, তারপরে এই বিষয়গুলো খেয়াল রেখে কোনোই উপায় নাই, মানে কোনোই লাভ নেই। কারণ কি দেখো টেকিং নেসেসারি সার্টিফিকেটস, তুমি যখন চাকরির জন্য বা বিসিএস এর ইন্টারভিউ দিতে যাচ্ছ অথবা ব্যাংকের ইন্টারভিউ দিতে যাচ্ছ যে কোনো চাকরির জন্য, তখন কিন্তু তোমার মেইন যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো লাগবে বা যে কোনো চাকরির জন্য যে সার্টিফিকেট গুলো চাওয়া হবে সেই চাকরি সার্টিফিকেট গুলো কিন্তু তোমার অবশ্যই সাথে নিয়েছো কিনা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেগুলো বারবার ভালো করে দেখতে হবে যে আসলে তুমি নিয়েছো কিনা। দেখো taking necessary certificates, if the interview requires any certificate or testimonials,
Then interview should take those in a file or bag. একটি ফাইল অথবা ব্যাগে সেই সার্টিফিকেট যেগুলো তার প্রয়োজন, যেগুলো চেয়েছে নিয়োগকারী কর্মকর্তা বা প্রতিষ্ঠান, সে যেগুলো চাবে সেগুলো অবশ্যই একটি ব্যাগ অথবা একটি ফাইলে সেই আগে থেকেই সেই সার্টিফিকেট গুলো তুলে নিতে হবে। এবং এরপরে কি বলছে দেখো, অ্যারাইভিং ইন টাইম। অ্যারাইভিং ইন টাইমটা কি? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি ইন্টারভিউই to arrive in time to the interview venue। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সময়টাকে ধরো 10টার সময় ইন্টারভিউ শুরু হবে, তুমি অবশ্যই 15 মিনিট আগে বা 10 মিনিট আগে বা তারও চেয়ে বেশি 30 মিনিট আগে তুমি অবশ্যই সেখানে যে উপস্থিত হবে। 10টা বলে তুমি 10টায় নিশ্চয়ই উপস্থিত হবে না, তোমার নিচে কিছু মেন্টাল প্রিপারেশনের দরকার এবং তুমি ওখানে জ্যাম থাকতে পারে রাস্তায়, সেই জিনিসগুলো চিন্তা করেই তোমাকে কিন্তু বাড়ি থেকে আগেই রওনা হতে হবে এবং 10 থেকে 15 মিনিট আগেই তোমাকে সেখানে পৌঁছাতে হবে। এই জন্য বলা হচ্ছে হি অর শি শুড অ্যারাইভ 10 to 15 minutes বিফোর দি শিডিউল টাইম। শিডিউল টাইম যেটা দেওয়া থাকবে তার কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে তাকে পৌঁছাতে হবে। এরপরে দেখো ফেসিং দি ইন্টারভিউ। এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যখন তুমি ফেস করবে, এতক্ষণ কিন্তু তোমার প্রিপারেশন এবং প্রিপারেশনের বিষয়গুলোই ছিল এবং তুমি পৌঁছা বা কি কি বিষয় নিয়ে ইন্টারভিউ ফেস করবা, কোন কোন বিষয়গুলো নিয়ে আসবে, এই বিষয়গুলো ছিল। আর এখন তুমি সেই মানে শুভ মাহেন্দ্রক্ষণে পৌঁছে গেছো, অর্থাৎ তুমি ইন্টারভিউটা ফেস করছো। এই সময় তুমি কোন কোন বিষয় মাথায় রাখবা যখন ফেস করবা ইন্টারভিউ, সেই সময় দেখো কি বলছে। কি বলা হচ্ছে দেখো, টু ফেস অ্যান ইন্টারভিউ ইজ নট অ্যান ইজি টাস্ক। যে কোনো ইন্টারভিউ কিন্তু ফেস করাটা, তোমরা আমরা যখন তোমাদের ভাইবা নিই তখন তোমরা ফেস করতে আসো, তখনই তো দেখি তোমরা কতটা এম্বারেস পজিশনে থাকো। এই জন্য কোনো ইন্টারভিউ কিন্তু ইজি টাস্ক নয়। এই জন্য বলা হচ্ছে দি ইন্টারভিউ ক্যান বি ডিভাইডেড ইন্টু ফলোইং পার্টস। কিছু ফলোইং পার্টস আছে, কিছু বিষয় আছে, যেমন তোমার এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই মাথায় আগে থেকেই রাখতে হবে। যেমন এন্ট্রি বিষয়, তুমি যখন প্রবেশ করবা ওই সময়টা তুমি কিভাবে প্রবেশ করবা এবং কি কি করবা প্রবেশ করার সময়। দেখো কি বলছে এখানে, কি বলা হচ্ছে, while stepping into an interview room the interviewee should keep his head cool with full of confidence in mind and he or she should try to avoid nervousness। তোমার ভিতরে কিন্তু নার্ভাসনেস আসবেই, এটি সবারই আসে, কিন্তু এটি কিভাবে ত্যাগ করা যায়, অ্যাভয়েড করা যায়, সে বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে। এবং কনফিডেন্স, নার্ভাসনেস তখনই কমানো যায় যখন তুমি তোমার ভিতরে ফুল অফ কনফিডেন্স ইন মাইন্ড, অর্থাৎ তোমার ভিতরে যখন ফুল অফ কনফিডেন্স থাকবে তখনই কিন্তু তোমার নার্ভাসনেসটা তুমি অ্যাভয়েড করতে পারবা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যখন ঢুকবা ইন্টারভিউ মানে রুমে, তুমি যখন ঢুকবা তখন ঢোকার সময় তোমাকে কনফিডেন্টলি, মানে তোমার চেহারা দেখে যেন মনে হয় ইউর ফুল কনফিডেন্স ইন মাইন্ড অ্যান্ড তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে নার্ভাসনেসটাকে। অর্থাৎ এই দুইটা বিষয়, যে কনফিডেন্স ইন মাইন্ড এবং অ্যাভয়েড নার্ভাসনেস, এই দুইটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে দেখো, আফটার এন্টারিং দি ইন্টারভিউ রুম হি অর শি মেক এ সুইটেবল গ্রিটিং টু অল মেম্বার্স ইন দি ইন্টারভিউ বোর্ড। সুইটেবল গ্রিটিংস, গুড আফটারনুন, গুড নুন বা গুড মর্নিং, তুমি কোন সময়ে ইন্টারভিউটা করছো সেই সময় তোমার সেই সময়ের উপর সুইটেবল গ্রিটিং তুমি চিন্তা করলা, তুমি মুখস্থ করেছো গুড মর্নিং করে তুমি মুখস্থ করে গেছো, কিন্তু তুমি তখন বিকেলে পৌঁছেছো, দেখা যাচ্ছে 4টার সময়, বিকাল 4টায় তুমি ইন্টারভিউ রুমে পৌঁছেছো, তখন কি তুমি বলবা গুড আফটারনুন, গুড মর্নিং স্যার তাই বলবা, নাকি গুড আফটারনুন স্যার বলবা? এবং অবশ্যই তোমাকে সালাম দিতে হবে বা আদাব দিতে হবে বা নমস্কার দিতে হবে ইন্টারভিউ রুমে কারা আছে তাদের উপর দেখে। তো এইটাকে বলা হচ্ছে সুইটেবল গ্রিটিং। এই সুইটেবল গ্রিটিংটাকে অবশ্যই তুমি তোমার মাথায় রাখবা যখন তুমি প্রবেশ করবা, ঠিক আছে? হি শুড নট টেক হিজ চেয়ার আনলেস হি ইজ আস্কড টু ডু সো। যখন তোমাকে বসতে বলা হবে তখনই তুমি বসবা, তার আগে কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবা। এবং তোমাকে যদি বসতে বলা না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু তাদের কাছে অনুমতি চেতে পারো যে আমি কি বসতে পারি, ঠিক আছে? তো এই জন্য বলছে হি শুড নট টেক হিজ চেয়ার আনলেস হি ইজ আস্কড টু ডু সো। যদি তোমাকে বলা না হয় তুমি কিন্তু আগে যে বসবা না, এবং অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যদি তোমাকে বসতে না বলা হয় তখন তুমি তাদেরকে অনুমতি নিয়ে বসতে পারো।
এই বিষয়টাও তুমি এন্ট্রি সময় অর্থাৎ প্রবেশের সময় অবশ্যই মাথায় রাখবা। ফেসিং দ্য ইন্টারভিউ তুমি আর প্রবেশের পরে তুমি আর কি মাথায় রাখবা? অ্যানসারিং কোশ্চেনস। যখন তুমি কোশ্চেনস এর আনসার করবা তখন তুমি এই বিষয়গুলো মাথায় রাখবা। কোন বিষয়গুলো? দেখো, হিয়ার ইন্টারভিউ শুড অ্যানসার the questions confidently and positively as asked by the interviewer. ইন্টারভিউয়ার অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণকারী যে প্রশ্নগুলো করবে তোমাকে, সেই প্রশ্নগুলো তুমি অবশ্যই কনফিডেন্টলি আনসার করবা। আত্মবিশ্বাসের সাথে সেই প্রশ্নগুলো আনসার করবা। বা ইন্টারভিউতে আমি কিন্তু তোমাকে ইন্টারভিউ মনে করছি, তুমি নিজেকে ইন্টারভিউ মনে করে জিনিসগুলো ক্লাসগুলো করছো, আমিও তোমাকে ইন্টারভিউ মনে করে তোমার উপর এই কথাগুলো বলছি, ঠিক আছে? এরপরে দেখো, ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী মানে তুমি, candidate should not lie and should not kill time if he does not know the answer of the questions. বলছে যে প্রার্থী অবশ্যই মিথ্যা বলবে না এবং সময় নষ্ট করবে না যদি সেই প্রশ্ন সম্পর্কে তার জ্ঞান না থাকে, জানা না থাকে। অনেক সময় সময় নষ্ট করা যায়, কি হবে কি হবে, তো সময় নষ্ট করে কিন্তু তার জানা নাই, কিন্তু ভাব দেখাচ্ছে যে তার জানা আছে কিন্তু ভুলে গেছে, ঠিক আছে? তো এইরকম ভাব দেখানো যাবে না। তোমার যদি জানা না থাকে তুমি সাথে সাথে সরি বলে অ্যানাদার কোশ্চেনে তুমি চলে যাবা। এবং যদি তোমার যে কোনো প্রশ্নে তুমি অবশ্যই মিথ্যা কথা বলবা না, সেটা হচ্ছে কনসিয়াসলি হোক আর আনকনসিয়াসলি হোক, তুমি অবশ্যই মিথ্যা কথা বলবা না, যা বলবা সত্য বলবা। এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যখন তুমি কোশ্চেন্স এর আনসার করবা। দেখো, এরপরে ফেসিং দ্য ইন্টারভিউ আরেকটা যে বিষয় আছে আস্কিং কোশ্চেন্স। তুমি কিছু বিষয়ে কোশ্চেনও করতে পারো, যেটি তোমাকে আগেই বলেছি। সেই প্রশ্নগুলো তুমি কিভাবে করবা এবং কি কি প্রশ্ন তুমি করতে পারো? দেখো, the candidate can ask some relevant questions. relevant কিছু কোশ্চেন করতে পারবে, irrelevant কোনো কোশ্চেন কিন্তু সে করতে পারবে না। if the situation permits, যদি সিচুয়েশনটা পারমিটস করে, মানে যদি সেই সিচুয়েশন অবস্থা মনে হয় যে কিছু প্রশ্ন করা যাবে ওই মুহূর্তে, তখনই সে করবে, আদারওয়াইজ করবে না। those questions should be regarding job environment, prospects, growth and fringe benefits. এই প্রশ্নগুলো হতে পারে এনভায়রনমেন্ট, জব এনভায়রনমেন্ট কেমন হবে, প্রসপেক্টস কেমন, গ্রোথ কেমন প্রতিষ্ঠানের, এবং কিছু আনুষঙ্গিক যে সুবিধা আছে, সুবিধাগুলো আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে সে প্রশ্ন করতে পারে যদি এনভায়রনমেন্ট বা সিচুয়েশন পারমিট করে। The questions may be asked in a decent way showing keen interest. এই কোশ্চেন গুলো তাকে এমন ভাবে ইন্টারেস্ট সহকারে করতে হবে যেন যে নিয়োগকারী মনে করে যে না, মানে এই প্রার্থীটা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায়, তার আগ্রহ আছে এই প্রতিষ্ঠানে চাকরি করার জন্য, ঠিক আছে? এরপরে দেখো, যে তুমি যখন ইন্টারভিউ ফেস করবা তখন আরেকটা বিষয়, তোমাকে প্রশ্ন করা হলো, তুমি প্রশ্নের আনসার করলা, তুমি নিজে কিছু প্রশ্ন করলা, ঠিক আছে? এবার তুমি যখন লিভ করবা, লিভিং মানে ত্যাগ করবা, তখন তুমি কোন বিষয়গুলো মাথায় রাখবা? when the interviewer indicates that the interview is over, the interviewer must collect his file or bag, wishing them goodbye, thanks them for their time and leave the room politely. অর্থাৎ যখন তুমি দেখছো যে তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, ইন্টারভিউয়ার তোমাকে ইন্ডিকেট করছে, দেখাচ্ছে যে ওকে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, মানে তুমি বুঝে যাবা কি তোমার ইন্টারভিউ শেষ। তখন তুমি অবশ্যই যে ফাইলগুলো আছে, তুমি যে মানে ব্যাগ বা যে সার্টিফিকেট গুলো নিয়ে গেছো, সার্টিফিকেটের ফাইল বা সার্টিফিকেট গুলো, সেগুলো অবশ্যই গুছিয়ে তুমি কি করবা? তাদেরকে গুড বাই বলবা, অথবা তুমি থ্যাঙ্কস দেম ফর দ্য টাইম, থ্যাংক ইউ ফর ইউর টাইম, অর্থাৎ তুমি তাদেরকে থ্যাংক ইউ দিবা যে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং খুব পোলাইটলি, নম্রভাবে, তোমার জুতাতে কোনো যেন শব্দ না হয়, খটখট শব্দ যেন না হয়, সেই দিকটা তোমাকে চিন্তা করতে হবে এবং খুব নম্রভাবে মাথা নিচু করে ইউ শুড লিভ দি রুম, তোমার রুমটা ত্যাগ করা উচিত হবে, ঠিক আছে? The movement while leaving should be noise free with reflection of self confidence. তুমি যখন যাবা তখন কনফিডেন্টলি তুমি উঠে বাইরে যাবা, যেন মনে হয় যে হ্যাঁ তুমি কনফিডেন্ট, এবং নয়েজ ফ্রি, অর্থাৎ এই যে বললাম যে জুতোর কোনো শব্দ যেন না হয় এবং কোনো নয়েজ ফ্রি ভাবে তোমাকে রুমটা ত্যাগ করতে হবে। সেই রুম ত্যাগ করার সময়ও যেন তোমার উপর ইন্টারভিউয়ারের একটা পজিটিভ এক্সপ্রেশন হয়, পজিটিভ ইমেজ যেন তোমার একটা তৈরি হয়, এই দিকটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তো আজকে
আমরা শেষ করলাম যে ফেসিং দ্য ইন্টারভিউ, অর্থাৎ এই যে প্রসেস, যে প্রসেসগুলো তুমি অবশ্যই, প্রসিডিউরগুলো অবশ্যই মেনটেন করবা। কয়টা বিষয় এখানে বলা হয়েছে। হ্যাঁ, তুমি যখন প্রিপারেশন নিবা, তারপরে অ্যারাইভিং অ্যান্ড ফেসিং দি ইন্টারভিউ, এই যে ৩ টা স্টেজে বুঝাই দেওয়া হয়েছে যে একজন ইন্টারভিউই বা সাক্ষাৎ গ্রহণকারী, সাক্ষাৎ প্রদানকারীকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। ৩ টা স্টেজে ভাগ করে জিনিসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা জিনিসগুলো বুঝেছো। নোট করবা, নোট করে সুন্দর করে পড়বা। ঠিক আছে? এবং অবশ্যই আমাকে নোটের ছবি তুলে আমার ক্লাসের কমেন্টে দেখিয়ে দিবা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি করেছো এবং পড়াশোনা অব্যাহত করছো। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট। আজকে এই পর্যন্তই। আমি আর অন্য বিষয়ে অন্য টপিকস আলোচনা করতে চাচ্ছি না। অনেক আলোচনা করেছি। আশা করি টপিকসটি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আমি আবারও বলছি, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে নোট করে পড়বা। কারণ এটি তোমার জানার জন্য গুরুত্বপূর্ণ। তুমি যেকোনো ভাইভাতে অ্যাটেন্ড করতে যাবা, সেই ভাইভা ফেস করতে যাবা, সেই ভাইভা ফেস করার সময় কোন বিষয়গুলো তুমি মাথায় রাখবা, এটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। শুধু পরীক্ষার জন্য না, তোমার নিজেরও জানতে হবে। সেই দিকটা বিবেচনা করে তোমরা নোট করবা, নোট করে ভালোভাবে মেমোরাইজ করবা, মনে রাখার চেষ্টা করবা এবং ছবি তুলে কমেন্ট সেকশনে দেখিয়ে দিবা যে তুমি পড়াশোনা করছো। তো আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ।